আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন মানে হচ্ছে লিঙ্গ নির্ধারণ, বা যেটাকে আমরা অনেক সময় বলি জেন্ডার ডিটারমিনেশন। অর্থাৎ যে কোনো জীবের ক্ষেত্রে, কোনো অ্যাডভান্স অর্গানিজমের ক্ষেত্রে মেল আর ফিমেল তারা আলাদা হয়। যে উন্নত অ্যানিমেলসের ক্ষেত্রে, অ্যাডভান্স অ্যানিমেলসের ক্ষেত্রে দেখা যায় মেল ফিমেল সবসময় কিন্তু আলাদা হয়। তো কিভাবে এই যে আলাদা হওয়ার যে ব্যাপারটা, এটা কিভাবে ডিটারমাইন্ড হয়, অর্থাৎ কিভাবে ডিএনএ ডিটারমাইন্ড করে যে মেল অর্গানিজম কোনটা তৈরি হবে, ফিমেল অর্গানিজম কোনটা তৈরি হবে, সেটাকেই বলা হয় সেক্স ডিটারমিনেশন। সেটা সম্পর্কে আমরা পড়ব। এবার দেখা যায় যে দুরকম অ্যাকচুয়ালি নেচারের জীব দেখতে পাওয়া যায়। এক ধরনের হচ্ছে হার্মাফ্রোডাইট, যেমন দেখো অ্যাকচুয়ালি মানে আর্থ ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায়, বা টেপ ওয়ার্মের ক্ষেত্রে, যেটা টিনিয়া সোলিয়াম যেটাকে বলা হয়, ফিতাকৃমি, তার ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে হার্মাফ্রোডাইট। অর্থাৎ একই জীবের দেহের ভেতরে টেস্টিস ওভারি দুটোই থাকে। তো সেই জন্য তারা হচ্ছে বাইসেক্সুয়াল অর্গানিজম। যেমন এই আর্থ ওয়ার্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা টেপ ওয়ার্মের ক্ষেত্রে। যদিও আর্থ ওয়ার্মের ক্ষেত্রে তারা বাইসেক্সুয়াল হলেও তাদের কিন্তু সেলফ ফার্টিলিটি দেখা যায় না, সেলফ ফার্টিলাইজেশন দেখা যায় না, কিন্তু তারা ক্রস ফার্টিলাইজেশনই দেখায়। কিন্তু যখন টেপ ওয়ার্মের কথা বলা হয় তখন তারা কিন্তু বাইসেক্সুয়াল, এবং তারা অ্যাকচুয়ালি সেলফ ফার্টিলিটি বা সেলফ ফার্টিলাইজেশন তারা কিন্তু দেখায়। অন্যদিকে যে উন্নত জীবের ক্ষেত্রে সবসময় মেল ফিমেল আলাদা হয়, এবং সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ডায়াসিয়াস। এবার এই সেক্স ডিটারমিনেশন বা জেন্ডার ডিটারমিনেশন আমাদের সিলেবাসে তিনজন সম্পর্কে আছে। একটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কিভাবে সেক্স ডিটারমাইন করা হয়। সেকেন্ড যেটা রয়েছে বার্ডসের ক্ষেত্রে কিভাবে করা হচ্ছে, এবং হানি বিজের ক্ষেত্রে কিভাবে হয়। এই তিনটে নিয়ে আমরা এখানে পড়ব। এবার বিভিন্ন জীবের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন বিভিন্ন রকমের দেখা যায়। তো সেখানকার সম্পর্কে প্রথমে আমরা কিছু জীবের কথা পড়ব যারা যাদের সেক্স ডিটারমিনেশনের নেচারটা একটু আলাদা রকমের। যেমন প্রথমেই আসছে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন, যেখানে কিন্তু কোনো ক্রোমোসোম বা ডিএনএর ওপর ডিপেন্ডেন্ট নয়, পুরোপুরি এনভায়রনমেন্টাল যে কন্ডিশন রয়েছে তার উপরই সেটা ডিপেন্ড করে হয়। যেমন দেখো কচ্ছপের ক্ষেত্রে বা কুমিরের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এদের যখন মানে এদের অ্যাকচুয়ালি কি হয়, ডিম ডিম যেটা থাকে ডিমটাকে এরা কিন্তু তা দেয়, যেটাকে অ্যাকচুয়ালি বলে ইনকিউবেট করা। অর্থাৎ যে যখন দেখা যায় যে ফিমেল যে ইন্ডিভিজুয়ালগুলো থাকে তারা ডিম পাড়ার পর তারা কিন্তু ডিমের ওপরে বসে থাকে, এবং তার জন্য একটা হিট জেনারেট হয়। সেই হিটেতেই অ্যাকচুয়ালি এদের ডেভেলপমেন্টগুলো কিন্তু হয়। মানে ডিমের ভেতরে তো প্রোটিন থাকে, প্রোটিন একটা সার্টেন টেম্পারেচারে কাজ করে, এবং সেই টেম্পারেচারটা যখনই তারা পায় তখন আস্তে আস্তে প্রোটিন অ্যাক্টিভিটি বাড়ে, এবং ধীরে ধীরে ওই ভেতরকার প্রোটিনগুলো আস্তে আস্তে এমব্রিও যেটা রয়েছে, যে ভ্রূণ যেটা রয়েছে, সেটা ডেভেলপমেন্টে কাজ করে। এবার দেখা যায় যে টেস্টিস যখন ডেভেলপ হতে যায় বা ওভারি যখন ডেভেলপ হতে যায়, সেই টাইম পিরিয়ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় থার্মোসেন্সিটিভ পিরিয়ড। সেই টাইম পিরিয়ডটাতে কীরকম টেম্পারেচার ডিমটার ওপরে রয়েছে, অর্থাৎ কি মানে ইনকিউবেট যেটা করা হচ্ছে ডিমটাকে, তখন সেই ডিমটা কত পরিমাণ টেম্পারেচার পাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু মেল ফিমেলনেসটা মানে নির্ভর করে। মানে মেল আমাদের হিউম্যানের ক্ষেত্রে যেমন দেখা যায় যে ক্রোমোসোমাল একটা ডিফারেন্স আছে, যে মেলেদের ক্রোমোসোম যেটা থাকে সেটা হচ্ছে অটোসোম, দুজনকার মধ্যেই নর্মাল, কিন্তু সেক্স ক্রোমোসোম যেটা মেলেদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই ক্রোমোসোম, ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোসোম। কিন্তু এদের ক্ষেত্রে কচ্ছপের বা কুমিরের ক্ষেত্রে কিন্তু ক্রোমোসোমাল কোনো ডিফারেন্স নেই, দুজনকারই ক্রোমোসোম সেম। শুধু টেম্পারেচার, ঠিক যে টাইমটাতে তাদের টেস্টিস এবং ওভারি ডেভেলপমেন্ট হচ্ছে সেই টাইমটাতে তাদের অ্যাকচুয়ালি এগ যেটা, সেটা টেম্পারেচারটা কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এদের মেল বা ফিমেলনেসটা ডিপেন্ড করে। যেমন দেখা যায় যে যে কচ্ছপগুলোর ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি টটয়েসগুলোর ক্ষেত্রে দেখা যায় লেজ আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখো এখানে একটা গ্রাফ প্রিপেয়ার করা হয়েছে যেখানে এই দিক দিয়ে টেম্পারেচারটাকে দেখানো হচ্ছে, আর এই দিকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মেল হবার প্রবাবিলিটি। মানে যত উপরের দিকে যাবে মেল হবে, যত নিচের দিকে তত ফিমেল হবে। দেখো এখানেতে যেটা দেখানো হচ্ছে যে মোটামুটি এখানে টেম্পারেচার রেসপেক্টে দেখো 23 থেকে দেখো মোটামুটি 28, এই টেম্পারেচারের মধ্যে যদি ওই মানে থার্মোসেন্সিটিভ পিরিয়ড, যে টাইমটাতে ঠিক টেস্টিস বা ওভারি ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সেই টাইম পিরিয়ডটাতে হয়তো দেখা গেল যে সেই সময়ের টেম্পারেচার যদি 23 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিমটা থেকে মেল ডেভেলপমেন্ট হবে। কিন্তু তার থেকে যদি কম টেম্পারেচার
বা 28-এর থেকে যদি বেশি টেম্পারেচার থাকে তখন কিন্তু ফিমেল ইন্ডিভিজুয়াল তৈরি হওয়ার চান্সটা অনেকটা বেশি। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখো টেস্টিস বা ওভারি দুটোই তৈরি হয় করে থেকে গোনাড বলে একটা স্ট্রাকচার এমব্রিয়নিক স্টেজেতে তৈরি হয়। সেখান থেকে কারো বডিতে টেস্টিস তৈরি হয়, শুক্রাস হয়, কারো বডিতে ওভারি তৈরি হয়, এবং এই দুটো ডেভেলপমেন্টটা পুরোটাই কাজ করে যেটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের ওপর। টেস্টোস্টেরন তৈরি হলে গোনাড থেকে অ্যাকচুয়ালি দেখো টেস্টিস তৈরি হবে, আর যদি ইস্ট্রোজেন তৈরি হয় তখন সেখান থেকে ওভারি তৈরি হবে। এবার এই যে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন যেটা তৈরি হচ্ছে এটা তো কোনো না কোনো এনজাইমের থ্রু দিয়ে হয়, এবং আমরা জানি যে প্রত্যেকটা এনজাইম, প্রত্যেকটা উৎসেচক একটা সার্টেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে। তো অ্যাকচুয়ালি যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওই পিএইচটা এবং ওই টেম্পারেচারটা কত রয়েছে তার উপর ডিপেন্ড করি তারা কিন্তু টেস্টোস্টেরন ইস্ট্রোজেন তৈরি করছে, এবং সেই থার্মোসেন্সিটিভ পিরিয়ডে যেরকম টেম্পারেচার পাবে সেই অনুযায়ী ওটা কী হবে, হয় টেস্টোস্টেরন তৈরি করবে বা ইস্ট্রোজেন তৈরি করবে। তো এই ক্ষেত্রে দেখো এই 23 থেকে 28 ডিগ্রির মধ্যে এটা অ্যাকচুয়ালি তৈরি করে টেস্টোস্টেরন, সেই জন্যই দেখো টেস্টিস ডেভেলপমেন্ট হয়, যার জন্য মেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়। আর যদি 23-এর থেকে কম বা 28-এর থেকে বেশি হয় তখন ইস্ট্রোজেন তৈরি হয়, তাহলে ন্যাচারালি তখন কী হবে, ফিমেল ডেভেলপমেন্ট হবে। ঠিক একই রকমভাবে খেয়াল করো যে এখানে যেটা দেখাচ্ছে যে পরের যে নর্মাল কচ্ছপগুলোর ক্ষেত্রে যেটা হয় যে যাদের লেজ নেই, যাদের টেল অ্যাকচুয়ালি খুব ছোট, মানে টেলটা কিন্তু বড় নয়, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখো মোটামুটি এখানেতে 26 থেকে 28 ডিগ্রি এই টেম্পারেচারটাতে তাদের কিন্তু মেল হবার চান্সটা বেশি, এবং যত দেখো এরপর টেম্পারেচারটা বাড়তে থাকবে তত কিন্তু তাদের ফিমেল হবার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তার মানে ইস্ট্রোজেন প্রোডাকশন রেটটা তখন কিন্তু বাড়ছে, ওই এনজাইমগুলো বেশি অ্যাক্টিভ হচ্ছে, টেস্টোস্টেরনের এনজাইম ইনঅ্যাক্টিভ হচ্ছে। ঠিক সেরকম কুমিরের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে মোটামুটি দেখো এই 32 থেকে তুমি ধরে নিতে পারো যে মানে 32 থেকে 33 ডিগ্রি এই টেম্পারেচারটা রেঞ্জটা যেটা রয়েছে সেটা দেখো মোটামুটি মেল হবার সম্ভাবনাটা বেশি, আর তার থেকে কম থাকলেও দেখো ফিমেল হচ্ছে, আর তার থেকে দেখো বেশি হলেও সেখানে কিন্তু ফিমেল হচ্ছে। এটা তুমি আরেকটু বাড়িয়ে ধরে নিতে পারো যে মোটামুটি এখানে 31 থেকে অ্যাকচুয়ালি এই 35 এই টেম্পারেচারটার মধ্যে থাকলে অ্যাকচুয়ালি মেল হবার চান্স বেশি, এর থেকে যদি কম থাকে বা এর থেকে যদি বেশি থাকে তখন কিন্তু ফিমেল তৈরি হওয়ার চান্সটা হচ্ছে বেশি। তাহলে এই জিনিসটাই দেখো এখানেতে বলা হচ্ছে। তাহলে এইটাই মানে এদের ক্ষেত্রে দেখো মেল ফিমেলটা কিন্তু ক্রোমোজোমের ওপর ডিপেন্ডেন্ট নয়, এটা যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা এক ধরনের এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। কিছু জীবের ক্ষেত্রে যেমন দেখা যায় সাইটোপ্লাজমিক সেক্স ডিটারমিনেশন, কার ক্ষেত্রে যেমন দেখতে পাওয়া যায় যে কিছু জীব আছে, যেমন এটা একটা অ্যানিলিডা অঙ্গুরিমাল একটা প্রাণী রয়েছে, সেটা হচ্ছে দেখো ডিনোফিলাস। এদের ক্ষেত্রে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এদের ডিম যেটা থাকে এই ডিমের মধ্যে সাইটোপ্লাজমের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কিন্তু মেল ফিমেলনেসটা ডিপেন্ড করে। যদি সাইটোপ্লাজম অ্যাকচুয়ালি ডিমের মধ্যেতে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ফিমেল ডেভেলপমেন্ট হয়, আর যদি সাইটোপ্লাজমটা ওর মধ্যেতে কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়। তাহলে পুরোটাই দেখো ক্রোমোজোমের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেটা কিন্তু সাইটোপ্লাজমের ওপর ডিপেন্ডেন্ট। আবার অন্যরকম ঘটনাও দেখতে পাওয়া যায়, যেমন দেখো বনেলিনা বলে একটা অ্যানিলিডা আছে, একটা অঙ্গুরিমাল প্রাণী আছে যেটা জলে থাকে। এদের স্পেশালিটি হচ্ছে যে এদের যে ফিমেল যারা হয় তারা হচ্ছে ফ্রি লিভিং, আর মেল যারা হয় তারা হচ্ছে প্যারাসাইটিক এবং ডিজেনারেটিভ, তাদের বডি স্ট্রাকচারটা অনেক ছোট হয়। তো এরা যখন ডিম পারে তখন জলের ওপরের দিকে ডিম পারে, এবং ডিমগুলো যখনই ফুটে সেখান থেকে লার্ভা তৈরি হয়, সেই লার্ভাগুলো আস্তে আস্তে জলের নিচের দিকে নেমে যায়। এবার যে লার্ভাগুলো আগে ডেভেলপ হয়, অর্থাৎ যে ডিমগুলো আগে ফুটে যায় এবং সেখান থেকে যে ডিমগুলো থেকে লার্ভাগুলো তৈরি হচ্ছে, যেগুলো আগে যায় সেগুলো মাটিতে গিয়ে নিচের দিকে আগে সাবস্ট্যাটামের ওপর বা মাটির ওপরেতে এসে পড়ছে, মানে জলের নিচে বটামে এসে সবার প্রথম পড়ছে। তারা কিন্তু খাবার অনেক বেশি পায়, তার জন্য তাদের গ্রোথটা কিন্তু অনেক বেশি হয়, এবং তারাই কিন্তু কনভার্ট হয় সেটা হচ্ছে ফিমেলে। এই যে বড় আকৃতির এটা হচ্ছে ফিমেলে হয়। আর পরে যে লার্ভাগুলো অ্যাকচুয়ালি ডেভেলপ হয় সেগুলো যখন জলের নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু তারা আর জায়গা পায় না, তখন তারা যখন জলের ওপর থেকে নিচের দিকে নামে তখন ফিমেলের এই যে দেখো মাউথ, এই যে চওড়া যে অংশটা রয়েছে এটা হচ্ছে মাউথের মতো, এই জায়গাটা দিয়ে এটা এই লার্ভাগুলো ভেতরে ঢুকে চলে আসে, অর্থাৎ ফিমেল বডির ভেতরেতে ওই লার্ভাগুলো ঢুকে চলে আসে, এবং সেটা ফিমেল বডির ইউটেরাস বা জরায়ুর মধ্যেতে ওরা এসে প্যারাসাইট হিসেবে থাকে, এবং যার জন্য ইউটেরাস যেটা
সেটা দেখো এরকম ফুলে যায়, এবং যেহেতু এটাকে দেখতে তখন চামচের মতো দেখতে লাগে বলে এটাকে বলা হয় স্পুন ওয়ার্ম। মানে এই জীবটার মানে বনেলিনার আর এক নাম হচ্ছে, বনেলিয়ার আর এক নাম হচ্ছে স্পুন ওয়ার্ম। তো দেখো এরা যেটা, তাহলে এদের যে ডেভেলপমেন্টটা রয়েছে এটা হচ্ছে কে ডেভেলপ আগে হচ্ছে, যে আগে ডেভেলপ হচ্ছে সে খাবার বেশি পাচ্ছে, সে ফিমেলে কনভার্ট হচ্ছে। আর অন্যদিকে যাদের ডেভেলপমেন্ট পরে হচ্ছে তারা দেখো অ্যাকচুয়ালি প্যারাসাইট হিসেবে ফিমেলের বডির ইউটেরাসের ভেতর থেকে যাচ্ছে। তো এদের দেখো বডি স্ট্রাকচারের মেল ফিমেলনেস যেটা আসা সেটা আবার একটা আলাদা রকমভাবে আসা। অন্যদিকে লিমনেট্রিয়া বলে একটা মথ হয়, যে মথটা সব জায়গাতেই পাওয়া যায়, এবং রিচার্ড গোল্ডস্মাইট বলে একজন সায়েন্টিস্ট সবার প্রথম বিভিন্ন দেশ থেকে এই লিমনেট্রিয়া মথ কালেক্ট করেন, এবং যখন তাদেরকে ফার্টিলাইজড করান তখন দেখা যায় যে ইন্টারসেক্স অ্যাকচুয়ালি মথ তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে মেল ফিমেলনেস দেখা যাচ্ছে না। এবং তাদের মধ্যে দেখো এই প্রপার্টিসগুলো যে দুজনকার মধ্যে হাইব্রিডাইজড করেছে, দেখো ওই মথের যে অ্যাকচুয়ালি ক্যাটারপিলার যেগুলো রয়েছে, শুঁয়োপোকা যেগুলো তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে দেখো দু রকমের প্রপার্টিস সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এগুলো সবাই কিন্তু কীরকম হয়, ইন্টারসেক্স নেচারের হয়। তাহলে দেখো এদের সেক্স ডিটারমিনেশনটাও একটু পুরোপুরি আলাদা রকমের টাইপের, যে হাইব্রিড করলে সেক্ষেত্রে ইন্টারসেক্স তৈরি হয়ে যাচ্ছে। এর পরবর্তী যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জেনেটিক সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ যে এনভায়রনমেন্ট নয়, ডিএনএ থ্রু দিয়ে সেক্স ডিটারমিনেশন সবার প্রথম খুঁজে পাওয়া যায় যাদের মধ্যে, সেটা হচ্ছে যে কিছু মাছের ক্ষেত্রে দেখা যায়। যেমন দেখো অ্যাকচুয়ালি মানে জিফোফোরাস একটা মাছ রয়েছে যেটা, এবং তার সাথে সাথে দেখো লেবিস্টার এই মাছটা, এই মাছগুলো দেখবে বাজারেতে ওই অ্যাকোরিয়াম যাদের শখ আছে তারা রাখে, দেখবে এগুলো নর্মালি টেট্রা বা তোমার এই এই মানে এই যেটা রয়েছে এটা দেখবে ফাইটার, তো এরকম বিভিন্ন নামে এগুলোকে বিক্রি করা হয় বাজারে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এই সায়েন্টিফিক নেম জিপোফোরাস এবং লেবিস্টার। তো এই মাছগুলো অ্যাকচুয়ালি যেটা হয় তাদের মধ্যেতে কিন্তু মানুষের ক্ষেত্রে যেমন আলাদা করে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম আলাদা ক্রোমোজোম আছে, কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আলাদা কোনো ক্রোমোজোম নেই, এদের নর্মাল যে অটোজোম তার মধ্যেই কিছু জিন আছে, যে জিনগুলোর ওপরই কিন্তু এদের মেল ফিমেলনেসটা নির্ভর করে। তার মানে আগের জন্য যেমন ছিল দেখো যে শুধুমাত্র এনভায়রনমেন্টের কারণে তাদের অ্যাকচুয়ালি মেল ফিমেলনেসটা আসতো, এক্ষেত্রে কিন্তু জেনেটিক্যাল কারণে আসছে, কিন্তু আলাদা করে কোনো সেপারেট ক্রোমোজোম নেই, এখানে নর্মাল যে অটোজোম তার মধ্যে কিছু জিন আছে যে জিনগুলোর জন্য মেল ফিমেলনেসটা আসছে। অন্যদিকে দেখো ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন যত উন্নত জীবের ক্ষেত্রে আসবে তাদের ক্ষেত্রে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন দেখা যায়, অর্থাৎ অ্যাকচুয়ালি যে মেল ফিমেলনেস আনার জন্য আলাদা করে ক্রোমোজোম থাকে। এবার যেমন দেখতে পাওয়া যায় যে ফিমেল হোমোগ্যামেটিক, মেল হেটেরোগ্যামেটিক, এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যামেলসের মধ্যে দেখতে পাওয়া যায়, যে ফিমেলদের ক্ষেত্রে একই রকমের গ্যামেট তৈরি হয় আর মেলেদের ক্ষেত্রে তারা হেটেরোগ্যামেটিক হয়। এবং যেমন দেখো যে ম্যামেলসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেলেদের হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, আর ফিমেলদের ক্ষেত্রে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম হিসেবে এক্স এক্স ক্রোমোজোম থাকে, যার জন্য অ্যাকচুয়ালি দেখো যে এখানেতে দু রকম গ্যামেট তৈরি হবে, একটা এক্স ক্রোমোজোম যুক্ত একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত, এর ক্ষেত্রে কিন্তু শুধু এক্স ক্রোমোজোম যুক্ত গ্যামেটই তৈরি হবে। অর্থাৎ যে এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে নেক্সট জেনারেশনে যে প্রোজেনিটা তৈরি হবে, নেক্সট জেনারেশনে যে জীবটা তৈরি হবে তার অ্যাকচুয়ালি সেটা কন্যা সন্তান না পুত্র সন্তান তৈরি হবে সেটা মায়ের ওপর ডিপেন্ডেন্ট নয়, সেটা কিন্তু বাবার ওপর ডিপেন্ডেন্ট। তো সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখা যায়, কারণ ফিমেল হোমোগ্যামেটিক একই রকমের ক্রোমোজোম গ্যামেট তৈরি করবে, আর মেল যেহেতু হেটেরোগ্যামেটিক সেই জন্য কিন্তু বাবার ওপরই ডিপেন্ড করবে বা স্পার্মের ওপরই ডিপেন্ড করবে যে নেক্সট ইন্ডিভিজুয়ালটা মেল হবে না ফিমেল হবে। এবং উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এক্স ওয়াই ক্রোমোসোম দেখতে পাওয়া যায়, যেমন মেলান্ড্রিয়াম বলে একটা গাছ রয়েছে যার ক্ষেত্রেও কিন্তু এই একই টাইপের নেচার হয়, তাদেরও মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাকচুয়ালি তাদের এক্স ওয়াই এক্স এক্স ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। ঠিক সেরকমই দেখো যে ফিমেল হোমোগ্যামেটিক আর মেল হেটেরোগ্যামেটিকের আরও যে এক্সাম্পল অ্যাকচুয়ালি রয়েছে সেটা হচ্ছে যে দেখো যেমন কিছু ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন গ্রাস হপারের ক্ষেত্রে বা দেখো প্রোনোটারের ক্ষেত্রে দেখা যায় এদের ফিমেল যেটা হয় সেটা হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম আর মেল হচ্ছে এক্স ও ক্রোমোজোম। এক্স ও ক্রোমোজোম মনে হচ্ছে এখানে এক্স ক্রোমোজোমের সংখ্যা একটাই, অর্থাৎ এখানে দেখো ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে ডিপ্লয়েড আর এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। তো সেই জন্য এটাকে দেখো এরকম দুটো ভাগেতে অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, এবং
সেখানেতে দেখো দু রকম টাইপের দেখাচ্ছে। তাহলে এখানেও মেলরা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হেটেরোগ্যামেটিক, আর ফিমেলরা হচ্ছে যেটা সেটা কিন্তু হোমোগ্যামেটিক। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ইনসেক্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ম্যামেলসের ক্ষেত্রে XY ক্রোমোজোম থাকে, ওদের ক্ষেত্রে থাকে XO, মানে X ক্রোমোজোম একটা আছে আর একটা কোনো ক্রোমোজোম কিন্তু নেই, একটা, মানে ওদের ক্ষেত্রে দুটো আছে, এদের ক্ষেত্রে একটা আছে। আর উল্টো ঘটনা যেটা, অর্থাৎ মেল হচ্ছে হোমোগ্যামেটিক এবং ফিমেল হচ্ছে হেটেরোগ্যামেটিক, সেটা দেখতে পাওয়া যায় পাখিদের ক্ষেত্রে। অর্থাৎ এর ক্ষেত্রে পরবর্তী জেনারেশনে মেল বা ফিমেল তৈরি হওয়াটা ছেলের ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, সেটা ডিপেন্ড করছে কার ওপর? সেটা হচ্ছে মায়ের ওপর বা মেয়েদের ওপর ডিপেন্ডেন্ট। কারণ যেমন দেখো এই যে সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে দেখিয়েছে মেলেরা হচ্ছে অ্যাকচুয়ালি XX ক্রোমোজোম কন্টেনিং, তাহলে একই রকম গ্যামেট তৈরি করবে, কিন্তু ফিমেলরা হচ্ছে XY ক্রোমোজোম কন্টেনিং। তাহলে ন্যাচারালি দেখা যাবে ফিমেলদের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হবে তখন X ক্রোমোজোম বা Y ক্রোমোজোমের ওপরই নির্ভর করবে যে নেক্সট জেনারেশনে কি জীব তৈরি হবে। এবং পাখির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, পাখির ক্ষেত্রেও দেখো ক্রোমোজোমটাকে আলাদা একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে ZZ আর ZW। মেলেরা হচ্ছে ZZ ক্রোমোজোম কন্টেনিং আর ফিমেলরা হচ্ছে অ্যাকচুয়ালি ZW ক্রোমোজোম কন্টেনিং। এবার দেখো মেলেদের ক্ষেত্রে কিন্তু এখানেতে কোনো রকমের কোনো ব্যাপার সেখানেতে নেই, কারণ তাদের ক্ষেত্রে একই রকমের গ্যামেট তৈরি হয়, আর ফিমেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে নেক্সট জেনারেশনের জীবটা মেল তৈরি হবে না ফিমেল তৈরি হবে। অন্যদিকে দেখো যখন ড্রসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের কথা বলা হয়, এটা আবার সম্পূর্ণ একটু আলাদা টাইপের একটা ঘটনা, যে সেখানেতে অ্যাকচুয়ালি অটোজোমা আছে, X ক্রোমোজোমা আছে, Y ক্রোমোজোমা আছে, কিন্তু এখানকার অ্যাকচুয়ালি তাদের যে মেল ফিমেলনেসটা পুরোপুরি ডিপেন্ড করে থাকে যেটা, সেটা হচ্ছে X ক্রোমোজোম আর অটোজোমের রেশিওর উপরে নির্ভর করে। কিরম ঘটনাটা একটুখানি আমরা খেয়াল করি, যে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, যে ড্রসোফিলা যে মাছি থাকে তার নাম সায়েন্টিফিক নাম ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। মেলানো কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যে মেলানিন, যে ব্ল্যাক কালারের পিগমেন্ট, আর গ্যাস্টার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবডোমেন। দেখো ড্রসোফিলার এই অ্যাবডোমিনাল রিজিয়নে একটা ব্ল্যাক রিজিয়ন আছে, একটা ব্ল্যাক পোর্শন আছে, সেই জন্যই এটার নাম হচ্ছে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। এবার এই এক্সপেরিমেন্টটা মেনলি করেছিল মর্গ্যান আর ব্রিজেস বলে দুজন সায়েন্টিস্ট, এবং দেবে ড্রসোফিলা নিয়ে ম্যাক্সিমাম পরীক্ষাগুলি করা যেটা সেটা হচ্ছে TH মর্গ্যানের, ঠিক আছে, থমাস মর্গ্যানের এটা কিন্তু অ্যাকচুয়ালি করা। এবং মর্গ্যানকে বলা হয় যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স, অর্থাৎ মেন্ডেলিজমের যত ব্যতিক্রমী যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে সবই এক্সপ্লেন করে যেটা, সেটা হচ্ছে মর্গ্যান। এবার দেখো যখনই আমরা অ্যাকচুয়ালি এই ক্রসিংয়ের দেখব যে কিভাবে এদের মেল ফিমেলনেসটা ডিটারমাইন করে, তো তখন দেখা যায় যে ধরো এখানে দেখানো হচ্ছে যেটা একটা ট্রিপ্লয়েড, সেখানেতে ফিমেল রয়েছে আর একটা ডিপ্লয়েড মেল আছে। তাহলে ট্রিপ্লয়েড ফিমেল যেটা সেটা 3টে X ক্রোমোজোম 3টে অটোজোম সেট আছে, আর ডিপ্লয়েড মেল যেটা সেটা হচ্ছে 2টো অটোজোম সেট, একটা X ক্রোমোজোম একটা Y ক্রোমোজোম। তো ন্যাচারালি দেখো এখান থেকে যে স্পার্মগুলো তৈরি হবে একটা হচ্ছে অটোজোম সেট আর X ক্রোমোজোম নিয়ে, আর একটা অটোজোম সেট Y ক্রোমোজোম নিয়ে, এই রকম দেখো দুটো স্পার্ম তৈরি হবে। আর অ্যাকচুয়ালি ট্রিপ্লয়েড ফিমেলের ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি যেটা হবে যে মিনিমাম একটা অটোজোম থাকতেই হবে, মিনিমাম একটা X ক্রোমোজোম থাকতেই হবে। তো সেই হিসেবে এখান থেকে দেখো টোটাল 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে। সেটা হচ্ছে 2টো অটোজোম 2টো X ক্রোমোজোম নিয়ে গ্যামেট তৈরি হতে হবে, একটা অটোজোম একটা X ক্রোমোজোম নিয়ে গ্যামেট তৈরি হতে পারে, অথবা দেখো 2টো অটোজোম একটা X ক্রোমোজোম নিয়ে গ্যামেট তৈরি হতে পারে, অথবা একটা অটোজোম সেট আর 2টো X ক্রোমোজোম নিয়ে গ্যামেট তৈরি হতে পারে। এই 4টে প্রবাবিলিটি, এর বাইরে কিন্তু আর গ্যামেট তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে সেই জন্যই অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখো এখান থেকে এই 4 রকমের ওভা তৈরি হতে পারে, আর এখান থেকে এই 2 রকমের স্পার্ম তৈরি হবে। এবং দেখো এখানে প্রত্যেকটা জীবের প্রবাবিলিটিগুলো দেয়া আছে যে কত রকমের ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে। এবার এদের মেল ফিমেলনেসটার ক্ষেত্রে দেখা যায় যে মেল ফিমেলনেসটা পুরোপুরি ডিপেন্ড করে X ক্রোমোজোম আর অটোজোমের রেশিওর উপর ডিপেন্ড করে। এবার একটু রেশিওগুলোকে আমরা প্রথমে একটু দেখে নিই। সেটা হচ্ছে যে X ক্রোমোজোম আর অটোজোমের রেশিও যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে ফিমেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়, আর X ক্রোমোজোম আর অটোজোমের রেশিও যদি 0.5 হয় তখন সেক্ষেত্রে মেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়। তাহলে দেখো যদি এই রেশিওটা 1 হয় তাহলে ফিমেল, এই রেশিওটা যদি 0.5 হয় তাহলে মেল। যদি দুটোর মাঝামাঝি থাকে তাহলে সেটাকে বলা হবে ইন্টারসেক্স। যদি অ্যাকচুয়ালি মেল মানে এর থেকে যদি 1-এর থেকে রেশিওটা বেশি হয় তখন সেটাকে বলা হয় মেটা ফিমেল বা সুপার ফিমেল, আর যদি 0.5-এর থেকে কম হয় তখন সেটাকে বলা হয় মেটা মেল বা সুপার মেল। অ্যাকচুয়ালি মেটা ফিমেল বা সুপার ফিমেল বা মেটা মেল বা সুপার মেল
এরা কিন্তু নর্মাল মেল বা ফিমেলের থেকে আকারে বড় হয়, কিন্তু আকারে বড় হলেও এরা কিন্তু স্টেরাইল হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখো এই ফিমেল আর মেল এরা দুজনে কিন্তু নর্মাল হয়, বাকি এই যে তিনজন রয়েছে এই তিনজনই কিন্তু অ্যাকচুয়ালি স্টেরাইল। তো এবার দেখো যে যখন আমরা পরবর্তী ক্ষেত্রে এখানেতে অ্যাকচুয়ালি এই রেশিওটাকে মেনটেন করে দেখব, দেখা যায় যে এখানে যেটা রয়েছে দেখো, তাহলে এক্স ক্রোমোসোম অটোসোম যদি রেশিও করি, এক্স ক্রোমোসোম 3টে আছে, অটোসোম 3টে, তাহলে 3/3, তাহলে 1, তাহলে দেখো সেই জন্য তৈরি হয়েছে যেটা, সেটা হচ্ছে ফিমেল। এখানেতে খেয়াল করো এক্স ক্রোমোসোম 2টো আছে, অটোসোম 3টে আছে, তাহলে দেখো যদি আমরা রেশিও করি তাহলে সেখানে হচ্ছে যেটা রেশিওটা সেটা হচ্ছে 2/3, তাহলে 2/3 মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো 0.66, তাহলে 0.66 হওয়ার জন্য এই কিন্তু ইন্টারসেক্স। এর ক্ষেত্রে দেখো এক্স ক্রোমোসোম 2টো, অটোসোম 2টো, তাহলে অ্যাকচুয়ালি দেখো 2/2, তার মানে 1, সেই জন্য দেখো ফিমেল। এখানে দেখো এক্স ক্রোমোসোম একটা আর অটোসোম 2টো, তাহলে 1/2, তার মানে 0.5, সেই জন্য দেখো মেল। এখানে দেখো এক্স ক্রোমোসোম 2টো, অটোসোম 3টে, তাহলে দেখো 2/3, তাহলে অটোমেটিক্যালি 0.66, তাহলে সেই জন্য দেখো ইন্টারসেক্স ডেভেলপ করছে। এখানে দেখো মেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ক্রোমোসোম যেটা, এটা হচ্ছে একটা আর অটোসোম 3টে, তাহলে 1/3 হওয়া মানেই হচ্ছে যেটা সেটা হচ্ছে দেখো মানে এখানেতে, তাহলে 1/3 মানেই হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি রেশিওটা হচ্ছে 0.33, তাহলে সেই জন্য সুপার মেল বা অ্যাকচুয়ালি মেটামেল। অন্যদিকে এটা দেখো এক্স ক্রোমোসোম 3টে আছে, অটোসোম অ্যাকচুয়ালি 2টো আছে, তাহলে 3/2, তার মানে হচ্ছে 1.5, তাহলে সেই জন্য দেখো সুপার ফিমেল বা অ্যাকচুয়ালি মেটা ফিমেল। আর লাস্টে যেটা রয়েছে দেখো 2টো এক্স ক্রোমোসোম 2টো অটোসোম, তাহলে সেই জন্য 2/2, তার মানে হচ্ছে 1, সেই জন্য দেখো নর্মাল, এটা একটা ডিপ্লয়েড ফিমেল। তাহলে দেখো এখানে গোটা জিনিসটাই মেল ফিমেলনেসটা গোটাটাই দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি এক্স ক্রোমোসোম ওয়াই ক্রোমোসোমের ওপর নয়, এটা পুরোটাই ডিপেন্ড করে আছে এক্স ক্রোমোসোম অটোসোমের রেশিওর ওপর, এবং তার উপরে ডিপেন্ড করি দেখো মেটা ফিমেল, ফিমেল, ইন্টারসেক্স, মেল, মেটামেল এগুলো সমস্ত ডেভেলপ করেছে। তো সুতরাং দেখে মনে হবে যে ওয়াই ক্রোমোসোমের যেন কোনো ভ্যালুই নেই, কারণ দেখো এখানে খেয়াল করে ইন্টারসেক্সের মধ্যেও ওয়াই ক্রোমোসোম আছে, মেলের ক্ষেত্রেও ওয়াই ক্রোমোসোম আছে, সুপার মেলের ক্ষেত্রেও ওয়াই ক্রোমোসোম আছে, আবার দেখো ফিমেলের ক্ষেত্রেও ওয়াই ক্রোমোসোম আছে। তো সুতরাং দেখে মনে হয় যে ওয়াই ক্রোমোসোমের সেক্স ডিটারমিনেশনে কোনো দেখো ভ্যালুই নেই। অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোসোমের সত্যি কোনো ভূমিকা নেই, কিন্তু ওয়াই ক্রোমোসোম একবারই যে কোনো ফাংশন করে না, নন ফাংশনাল তাও কিন্তু নয়, কারণ কোনো মেলেতে যদি ওয়াই ক্রোমোসোম না থাকে তাহলে কিন্তু সেই মেলগুলো আবার সবাই কিন্তু স্টেরাইল হয়, সবাই কিন্তু অ্যাকচুয়ালি বন্ধা হয়। তো এটা সেই জন্যই দেখো এর কিন্তু একটা অন্য জায়গায় ভূমিকা আছে। তাহলে এটা হচ্ছে যে ড্রসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন। অন্যদিকে দেখতে পাওয়া যায় যে হাইমেনপটেরান যে ইনসেক্টগুলো রয়েছে, অর্থাৎ মৌমাছির ক্ষেত্রে মানে বীজের ক্ষেত্রে বা বোলতার ক্ষেত্রে, ভেসপার ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েডি। হ্যাপ্লোডিপ্লয়েডি মানে হচ্ছে এদের মেল যেগুলো হয় সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড হয় আর ফিমেলরা হচ্ছে ডিপ্লয়েড হয়। অ্যাকচুয়ালি ফিমেল বি তারা যখনই ডিম পারে, ঠিক আছে, ফিমেল বি যারা ডিম পারে, এই ডিমগুলো যদি ফার্টিলাইজড না হয়, যদি অ্যাকচুয়ালি স্পার্মের সাথে ফিউজ না হয়, তাহলে এই এগগুলো থেকে ডাইরেক্টলি যেটা তৈরি হয় সেগুলো হচ্ছে মেল বি তৈরি হয়, সেই জন্য মেল বি সবসময় হ্যাপ্লয়েড নেচারের হয়। আর যদি দেখা যায় যে ফিমেল বিরা যে এগগুলো তৈরি করলো সেগুলো যদি স্পার্ম দিয়ে অর্থাৎ মেল বি দিয়ে যদি ফিউজ হয় বা ফার্টিলাইজড হয়, তখন যেটা তৈরি করে দেখো সেইটা হচ্ছে সমস্ত ফিমেল বি তৈরি করে। এবার ফিমেল বিগুলোর মধ্যেতে একজন হয় হচ্ছে কুইন, আর বাকিরা সবাই যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্কার। মানে ফিমেল বি যে লার্ভাগুলো তৈরি হয় সেই লার্ভাগুলোর মধ্যেতে অ্যাকচুয়ালি কী করে ওয়ার্কার বিরা এই লার্ভাগুলোর মধ্যে কোনো একজনকে যে মানে প্রচণ্ড নিউট্রিটিভ একটা খাবার যেটাকে বলা হয় রয়্যাল জেলি, সেই রয়্যাল জেলি যাকে খাওয়ায় তার ডেভেলপমেন্টটা অনেকটা বেশি হয় এবং সেই অ্যাকচুয়ালি কুইন ডেভেলপ করে। আর বাকিদের কি করে সেটা হচ্ছে রয়্যাল জেলির সাথে পোলেন গ্রেন মিশিয়ে তাদেরকে খাওয়ানো হয়, এবং যখনই রয়্যাল জেলির সাথে পোলেন গ্রেনকে মিশিয়ে খাওয়ানো হয় তখন সেটাকে বলা হয় বি ব্রেড। এবং বি ব্রেড যারা খায় তারা অ্যাকচুয়ালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়ার্কার বি, তার মানে ওয়ার্কার বিরাও হচ্ছে ফিমেল বি, ঠিক আছে এটা। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে মেল বিগুলো হচ্ছে হ্যাপ্লয়েড নেচারের আর ফিমেল বিগুলো যেটা হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড নেচারের। তো সেই জন্যই এদের সেক্স ডিটারমিনেশনটাকে বলা হয় হ্যাপ্লোডিপ্লয়েডি। এবং যেমন দেখতে পাওয়া যায় যে বীজের ক্ষেত্রে মেলেদের ক্রোমোসোম নাম্বার 16 হয় কিন্তু ফিমেলদের ক্রোমোসোম নাম্বার হয় 32। ঠিক সেরকমই
ভেসপার ক্ষেত্রে মানে বোলতার ক্ষেত্রে যেটা হয় মেলেদের ক্রোমোসোম নাম্বার 10 হয়, ফিমেল ভেসপার ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি 20 হয়। তো এই জিনিসটা দেখতে পাওয়া যায় এবং এই ধরনের সেক্স ডিটারমিনেশনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লয়েডি। এবার চলে আসছে যেটা, সেটা হচ্ছে হিউম্যানের সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন সম্পর্কে আমরা এখানে পড়বো যে মানুষের ক্ষেত্রে মেল ফিমেলনেসটা কিভাবে ডেভেলপ করছে। এবং মানুষের ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন সেটা পুরোটাই কিন্তু বলা হয় ক্রোমোসোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন, কারণ পুরোটাই দেখো এক্স ওয়াই ক্রোমোসোমের ওপরেই ডিপেন্ড করে গোটা জিনিসটাই হয়। এবং উইলসন এবং স্টিভেন বলে দুজন সায়েন্টিস্ট 1905 সাল 1905-এ অ্যাকচুয়ালি তারা এটা ডিসকভার করে এবং তারা যেটা বলে সেটা হচ্ছে মেল এবং ফিমেল অ্যাকচুয়ালি মেলেদের ক্রোমোসোম হচ্ছে এক্স ওয়াই আর ফিমেলে এক্স এক্স ক্রোমোসোম, সেই জন্য ওভা শুধু এক্স ক্রোমোসোম কন্টেনিং তৈরি হয়, একই রকম তৈরি হয়। স্পার্ম কিন্তু দুরকম হয়, সেই জন্যই দেখো মেলকে বলা হয় যেটা হেটেরোগ্যামেটিক, কারণ দুরকম গ্যামেট তৈরি করছে, আর ফিমেল যেহেতু একরকমই গ্যামেট তৈরি করে সেই জন্য এদের বলা হয় হোমোগ্যামেটিক। এবং দেখো পুরোপুরি স্পার্মের ওপরেই ডিপেন্ড করে আছে যে সেখানেতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে নাকি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এবং এই যে দুটো স্পার্ম রয়েছে এর মধ্যে দেখো এইটা এক্স ক্রোমোসোম কন্টেনিং স্পার্ম, যেটা দেখো এর এক্স, এখানেও দেখো ফিমেল গ্যামেটেও এক্স থাকে, সেই জন্য এটাকে বলা হয় গাইনোস্পার্ম। গাইনো কথাটার অর্থ হচ্ছে ফিমেল লাইক, তো সেই জন্য এটাকে বলছে গাইনোস্পার্ম। আর এইটা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম, অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, তাহলে এটা শুধু মেলেদের মধ্যেই পাওয়া যায়, ফিমেলের মধ্যে ওয়াই ক্রোমোসোম পাওয়া যায় না, তো সেই জন্য এটাকে বলছে অ্যান্ড্রোস্পার্ম। দুরকম স্পার্ম যেহেতু তৈরি হচ্ছে, দুরকম গ্যামেট যেহেতু তৈরি হচ্ছে সেই জন্য বলছে হেটেরোগ্যামেটিক, আর এখানে একটাই গ্যামেট তৈরি হচ্ছে সেই জন্য বলা হয় হোমোগ্যামেটিক। অর্থাৎ যে মানুষের ক্ষেত্রে বা ম্যামেলসের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন মানে নেক্সট জেনারেশনে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেটা কোনোভাবেই মায়ের ওপর ডিপেন্ডেন্ট নয়, এটা পুরোটাই ডিপেন্ড করে কার ওপর, সেটা হচ্ছে বাবার ওপর। তো এই হচ্ছে জিনিসটা। এইবার দেখো যে যখনই আমরা এখানেতে দেখছি যে ক্রোমোসোম যেটা রয়েছে তাহলে এখানকার মধ্যে সেক্স ক্রোমোসোম বা অ্যালোসোম যেটা রয়েছে অর্থাৎ এক্স ক্রোমোসোম ওয়াই ক্রোমোসোম তার উপরই ডিপেন্ড করে কিন্তু এই সেক্স ডিটারমিনেশনটা রয়েছে। এবং দুরকম ক্রোমোসোম আছে, একটা হচ্ছে এক্স ক্রোমোসোম, একটা ওয়াই ক্রোমোসোম। এবার দেখা যায় যে এক্স ক্রোমোসোমের যে জিনগুলো থাকে সেগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড জিন, আর ওয়াই ক্রোমোসোমের যে জিনগুলো থাকে সেগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোসোমাল জিন যেটা সেটা হল্যান্ড্রিক জিন। এবার অ্যাকচুয়ালি মেলনেসের যে ক্যারেক্টারগুলো সেইগুলো কিন্তু পুরোটাই থাকে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ক্রোমোসোমের ওপর। তো ওয়াই ক্রোমোসোমটা আমাদের দেহের মধ্যে থাকা ছোট্ট আকৃতির একটা ক্রোমোসোম এবং বলা যেতে পারে যে মানুষের দেহের মধ্যে স্মলেস্ট যে ক্রোমোসোম সেটা কিন্তু ওয়াই ক্রোমোসোম। এবার দেখো এই ওয়াই ক্রোমোসোম যেটা রয়েছে এই ওয়াই ক্রোমোসোম এটা যেটা রয়েছে দেখো এই ওয়াই ক্রোমোসোম এখানকার মধ্যে যে এই যে রিজিয়ানটা দেখানো হচ্ছে দেখো সেই রিজিয়ানটাকে দেখানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে এমএসওয়াই। এমএসওয়াই মানে হচ্ছে মেল স্পেসিফিক রিজিয়ান অফ দ্য ওয়াই, অর্থাৎ এইখানেই মেল বৈশিষ্ট্যের জন্য দায়ী সমস্ত মেল ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল সমস্ত জিনগুলো এখানেতে আছে। আর দুটো সাইড যে রিজিয়ানটা রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে পার পিআর, এটার অর্থ হচ্ছে সিউডো অটোজোমাল রিজিয়ান, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি অটোজোম লাইক অ্যাকচুয়ালি জিন যেগুলো সেগুলো থাকে অটোজোমের মতো দেখে মনে হয়, কিন্তু এটা অটোজোমাল ক্যারেক্টারগুলো এখানে নয়, সবই যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই লিঙ্কড জিনগুলো এখানে থাকে। মানে অন্যান্য অটোজোমের মতো এই সাইডের রিজিয়ান যেগুলোকে টেলোমিয়ার বলে, টেলোমিয়ারটা অটোজোমের টেলোমিয়ারগুলোও যেমন হয় এই টেলোমিয়ার রিজিয়ানটাও কিন্তু একই রকমের হয়, তো সেই জন্যই এটাকে বলছে সিউডো অটোজোমাল রিজিয়ান। আর মাঝের যেটা রয়েছে এটা একদম মেল স্পেসিফিক, যে মেলেদের মধ্যেই এই জিনগুলো কিন্তু থাকছে। এবার এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিন রয়েছে দেখো, এইটা হচ্ছে ছোটো আর্ম পি আর্ম এটাকে বলে, সেখানে এসআরওয়াই বলে একটা জিন আছে। এই এসআরওয়াই জিনটার পুরো কথা হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ান অফ ওয়াই। তো এই এসআরওয়াই জিনটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি রিজিয়ান, যে রিজিয়ান এখানেই যে জিনগুলো থাকে সেটাই মেনলি মেল ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল হয়। এবার এখানে একটা কথা আছে সেটা হচ্ছে ডোজেস কম্পেনসেশন। ডোজেস কম্পেনসেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেলদের দেহের মধ্যে দুটো এক্স ক্রোমোসোম থাকে আর মেলেদের বডির মধ্যে একটা এক্স একটা ওয়াই ক্রোমোসোম থাকে। এবার দেখা যায় এক্স ক্রোমোসোমের মধ্যে কিন্তু প্রচুর জিন থাকে এবং জিনগুলো খুব মানে প্রচুর সংখ্যায় জিন থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হয় যেটা বিভিন্নভাবে বডি ডেভেলপমেন্টে হেল্প করে।
কিন্তু ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো থাকে এক্সের রেসপেক্টে ওয়াইয়ের সাইজটা খুবই ছোট হয় এবং ওয়াই ক্রোমোজোমের যে প্রোটিন তৈরি হয় তার অ্যামাউন্ট কিন্তু খুব কম হয়। তো সেই জন্য দেখা যায় যে ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম যদি দুটোই অ্যাক্টিভ থাকে তাহলে তার মধ্যে বডি ডেভেলপমেন্টের প্রোটিন প্রচুর তৈরি হবে, কিন্তু মেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা আছে আর ওয়াই ক্রোমোজোম খুব সামান্য প্রোটিন সিনথেসিস করে। তো ন্যাচারালি দেখা যাবে যে যদি ফিমেলের দুটো এক্স ক্রোমোজোমই অ্যাক্টিভ থাকতো আর মেলের বডিতে যদি এই একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ হতো তাহলে দুজনকার স্ট্রাকচারাল ডিফারেন্স তৈরি হয়ে যেত, অর্থাৎ ফিমেলদের আকৃতিটা মেলেদের তুলনায় অনেক বেশি বড় হয়ে যেত। তো সেই কারণেই দেখা যায় যে ফিমেলদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকলেও একটা অ্যাক্টিভ কন্ডিশনে থাকে আর একটা কিন্তু ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। তাহলে যখনই দেখা যায় যে একটা অ্যাক্টিভ থাকছে আর একটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, কিসের জন্য? যাতে দুজনকার মধ্যে তো একটা ব্যালেন্স রাখা সম্ভব হয়। তো এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ডোজেস কম্পেনসেশন। এবং এই যে দুটো এক্স ক্রোমোজোম ফিমেলের মধ্যে রয়েছে তার মধ্যে একটা অ্যাক্টিভ থাকছে, একটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে বার বডি। এবং এই ধারণাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় মানে লিওন হাইপোথিসিস, যে দুটো এক্স ক্রোমোজোম ফিমেলে থাকলেও একটা অ্যাক্টিভ থাকে আর একটা ইনঅ্যাক্টিভ হয়। এবার দেখা যায় দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে থেকে যে কোনো একজন ফিমেলের দেখো দুটো এক্স ক্রোমোজোমের একটা আছে তার বাবার কাছ থেকে, একটা আছে মায়ের কাছ থেকে। এবার এখানকার মধ্যে যে কোনোটা অ্যাক্টিভ হতে পারে, যে কোনোটা ইনঅ্যাক্টিভ হতে পারে, কোনো পার্টিকুলার কিন্তু কোনো নিয়ম এখানে নেই যে মেল অ্যাকচুয়ালি বাবার থেকে আসে এক্স ক্রোমোজোমটাই অ্যাক্টিভ হবে বা মায়ের থেকে আসে এক্স ক্রোমোজোমটাই অ্যাক্টিভ থাকবে। দেখা যায় এদের মধ্যে যেটা জেনেটিক্যালি যেটা ঠিকঠাক থাকে, মানে সব জিনগুলো যার ফাংশনাল হয় বা যার জিনগুলো সবকটাই ঠিকঠাক থাকে সেটাই অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, আর যেটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে বা মিউটেশন হয়ে গিয়ে থাকে সেটাই ইনঅ্যাক্টিভ অবস্থায় সেটা কিন্তু থেকে যায়। তাহলে মেল ফিমেলের মধ্যে দেখো একটা সিমিলারিটি আনার জন্য ফিমেল বডিতে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ডোজেস কম্পেনসেশন। এবার দেখো অ্যাকচুয়ালি যদি এবার কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে অ্যাক্টিভ কন্ডিশনে যেটা থাকছে অ্যাকচুয়ালি মেল ফিমেল বডিতে, তাহলে সেটা হচ্ছে দেখো মানে অটোসোমের যে 44টা অটোসোম আছে, 44 যে অটোসোম আছে সেটা থাকছে, এবং তার সাথে সাথে যেটা থাকছে সেটা একটা এক্স ক্রোমোসোম। আর মেল বডিতে দেখো সেখানেও কিন্তু 44 অটোসোম আর একটা এক্স ক্রোমোসোম সেখানেতে অ্যাক্টিভ কন্ডিশনে থাকছে। কিন্তু দেখো মেল বডিতে একটা এক্সট্রা ওয়াই ক্রোমোসোম আছে, আর এদের এক্সট্রা এক্স ক্রোমোসোমটা সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু ওয়াই ক্রোমোসোমটাই এখানে এক্সট্রা রয়েছে, সেই জন্য এই ওয়াই ক্রোমোসোমটাই ধরা হয় যে মেনলি ফিমেলের থেকে মেলকে সবসময় কিন্তু আলাদা করে রাখে। এবং দেখা যায় যে মেল ডেভেলপমেন্ট যেটা নর্মালি দেখা যায় যে মানুষ যখন ডেভেলপ হয় তখন ডেভেলপমেন্টের সময় নর্মাল তার ডেভেলপমেন্ট যেটা হয় সেটা ফিমেল হিসেবেই কিন্তু ডেভেলপড হয়। এবং দেখা যায় যে যখন এমব্রিয়নিক কন্ডিশনে মানুষের জীবন তৈরি হতে শুরু হয়, মানে মানুষের লাইফ যখন স্টার্ট হয় তখন কিন্তু ফিমেল হিসেবেই তার ডেভেলপমেন্ট স্টার্ট হয়। কিন্তু দেখা যায় মায়ের দেহেতে প্রথম জন্মগ্রহণের পর জেস্টেশন পিরিয়ডে যখন চাইল্ডটা মায়ের দেহের মধ্যে আছে, সেই দেহের মধ্যে থাকার হয়তো 2 থেকে 3 মাস পর থেকে অ্যাকচুয়ালি ওয়াই ক্রোমোসোমের তার ফাংশনটা স্টার্ট হয়, এবং তখন দেখা যায় যে ওয়াই ক্রোমোসোমটা থাকলে সে আস্তে আস্তে কিন্তু মেলনেস তার মধ্যে আসতে থাকে এবং ধীরে ধীরে সে কিন্তু মেলে কনভার্ট হয়। আর যদি কোনো সময় দেখা যায় যে ওয়াই ক্রোমোসোম তার বডিতে না থাকে তাহলে নর্মাল ডেভেলপমেন্ট অনুযায়ী সে কিন্তু ফিমেল হিসেবেই সে তৈরি হয়। তো এই জিনিসটাই বলা হয়। তাহলে সেই জন্য দেখা যায় যে ওয়াই ক্রোমোসোমের যে জিন, বিশেষ করে এই যে SRY যে জিনটা রয়েছে এটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা মেলনেস আনে। এবার এটা ছাড়াও এক্স ক্রোমোসোমও কিন্তু খুব ভাইটাল। যেমন SRY জিন থেকে টেস্টোস্টেরন একটা হরমোন তৈরি হয় যেটা মেল হরমোন হিসেবে ধরে নেওয়া হয়। এবার এই টেস্টোস্টেরন যখন কোনো সেলের ওপর গিয়ে ফাংশন করে তখন সেই সেলটার ওপরে কিছু রিসেপ্টর থাকে যার ওপরেতে টেস্টোস্টেরনটা বাইন্ড করে। তো সেই রিসেপ্টরগুলো তৈরি করে যেটা, সেটা হচ্ছে এক্স ক্রোমোসোম। এবং যদি কোনো সময় দেখা যায় যে এক্স ক্রোমোসোমের মধ্যে কোনো ত্রুটি তৈরি হয় বা ওই প্রোটিনগুলো যদি সিনথেসিস না হয় তাহলে দেখা যায় যে টেস্টোস্টেরন তৈরি তো হয়, কিন্তু যে সেলের ওপরে গিয়ে ওটা ফাংশন করবে সেই সেলের গায়েতে যে রিসেপ্টর, যেটার গায়েতে টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি এসে বাইন্ড করবে, সেই রিসেপ্টরটা না থাকার জন্য তার মধ্যে কিন্তু টেস্টোস্টেরন থাকলেও সেটা কাজ করবে না। তো সেই জন্যই কিন্তু তখন ওই ধরনের মিউটেশনটাকে বলা হয় টেস্টিকিউলার ফেমিনাইজেশন মিউটেশন। অ্যাকচুয়ালি এক্স ক্রোমোসোমে একটা জিন আছে যেটাকে বলা হয় টেস্টিকিউলার ফেমিনাইজার জিন,
যেটা কি করে, যে টেস্টোস্টেরনের বাইন্ডিং সাইট তৈরি করে, মানে যে অর্গ্যানের ওপর টেস্টোস্টেরন কাজ করবে সেই অর্গ্যানের গায়েতে ওরা বাইন্ডিং সাইট তৈরি করে, যেখানে টেস্টোস্টেরন গিয়ে বসে এবং সেই সেলগুলো বা সেই অর্গ্যানগুলো ডেভেলপমেন্টে হেল্প করে। কিন্তু যদি এই বাইন্ডিং সাইটগুলো না থাকে তাহলে টেস্টোস্টেরন থেকেও কিন্তু তার মধ্যে মেলনেস আসবে না। তো সেইটা ওই রিসেপ্টরটা তৈরি করে যেটা, সেটা কিন্তু এক্স ক্রোমোজোম। সুতরাং যে ওয়াই ক্রোমোজোম তো অবশ্যই রেসপন্সিবল, কারণ টেস্টোস্টেরন তৈরি হবে না, কিন্তু শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম থেকেও আর দেখো লাভ নেই, এক্স ক্রোমোজোম থাকাটাও কিন্তু দরকার। সেই জন্য এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমকেই কিন্তু অ্যাকচুয়ালি দেখো সেক্স ক্রোমোজোম হিসেবে কনসিডার করা হয়, মানে ওই দুটোকেই কিন্তু অ্যালোজোমের মধ্যেতে রাখা হয়েছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এসআরওয়াই যে জিনটা রয়েছে, একটু আগে আমরা দেখলাম যে সেটা অ্যাকচুয়ালি যে এক্স মানে ওয়াই ক্রোমোসোমের মধ্যেতে, একটু আগে আমরা দেখলাম যে নর্মাল যে কোনো মেলের ক্ষেত্রে যেটা হয়, এটা দেখো দেখাচ্ছে, প্রথমে এটা একটু খেয়াল করো। নর্মাল এক্স ওয়াই মেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওয়াই ক্রোমোসোমেতে এসআরওয়াই জিনটা থাকে এবং 14 কিলোবেসের একটা জিন এখানেতে রয়েছে। তাহলে যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধারণাটা সবার প্রথম কুফম্যান বলে একজন সায়েন্টিস্ট এটা দেয়, এবং যেখানে দেখানো হয়েছিল যে দেখো একটা নর্মাল মেল যেটা হয় তার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে নর্মাল তার এক্স ওয়াই ক্রোমোসোম রয়েছে, একটা এক্স ক্রোমোসোম একটা ওয়াই ক্রোমোসোম, ওয়াই ক্রোমোসোমের মধ্যে এসআরওয়াই রিজিয়ন রয়েছে। যদি কোনোভাবে মিউটেশন করে দেওয়া হয়, মিউটেশন করে দিয়ে যদি এসআরওয়াই যে রিজিয়নটা রয়েছে এটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে ওই ইন্ডিভিজুয়ালটা অ্যাকচুয়ালি ফিমেলে কনভার্ট হয়ে যায়, মানে ও কিন্তু মেল তৈরি হচ্ছে না, সেটা ফিমেলে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা এই এক্সপেরিমেন্টটা মেনলি করেছিল যেটা, মানে এই এক্সপেরিমেন্টটা মেনলি যেটা করা হয়েছিল সেটা ইঁদুরের ওপরে করা হয়েছিল। তো এটা মেলে আমাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এটা অ্যাপ্লাইড হবে। এবার এই ওয়াই রিজিয়নটা এটা নষ্ট করে দিলেই যেটা হয়, দেখো ওয়াই ক্রোমোজোম আছে, মানে সে এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত জীব, কিন্তু সে তখন মেল হবে না, হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ফিমেল। তার মানে দেখো এই এসআরওয়াই রিজিয়নটাকে যদি মিউটেশন করে নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখো আর কিন্তু সে মেল ডেভেলপমেন্ট হচ্ছে না, ফিমেল ডেভেলপমেন্ট হচ্ছে। আর অন্যদিকে এক্স এক্স ক্রোমোজোম থাকলে নর্মালি হওয়ার কথা যেটা সেটা হচ্ছে ফিমেল তৈরি হওয়ার কথা। কিন্তু যদি কোনোভাবে আমরা এই একটা এক্স ক্রোমোজোমের মধ্যে ওই এসআরওয়াই রিজিয়নটাকে এখানেতে এনে অ্যাড করে দিতে পারি, এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা করা সম্ভব, যে একজনাকার দেহ থেকে কোনো একটা ডিএনএ নিয়ে অন্যজনাকার দেহের ভেতরে দিয়ে দেয়া। যদি আমরা কোনো সময় সেটা করতে পারি তাহলে দেখা যায় যে এর তো ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল ফিমেল, কিন্তু দেখো এ তখন কনভার্ট হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মেল। অর্থাৎ এসআরওয়াই রিজিয়নটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, এসআরওয়াই রিজিয়ন যার মধ্যে থাকবে তারা কিন্তু মেলে কনভার্ট হবে, আর যার মধ্যে এসআরওয়াই রিজিয়ন থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু তারা ফিমেল অ্যাকচুয়ালি কনভার্ট হবে। তো এইটাই অ্যাকচুয়ালি ব্যাপার, যেখান থেকে বোঝা যায় যে ওয়াই ক্রোমোজোমের এসআরওয়াই যে রিজিয়নটা রয়েছে, যে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই, সেখানেই সেই অংশটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা অংশ, এবং ওখানেই দেখা যায় ওখান থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, বা যেটাকে বলা হয় টিডিএফ। এবং এই মানে প্রোটিন যেগুলো রয়েছে এই প্রোটিনগুলোই কিন্তু অ্যাকচুয়ালি যে মেলনেস আনার জন্য দায়ী। তার মানে জিন যেটা রয়েছে সেই জিনটার নাম হচ্ছে এসআরওয়াই জিন, আর ওখান থেকে যে প্রোটিনগুলো সিনথেসিস হয় সেগুলোকে বলা হয় টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, বা যেটাকে বলা হয় টিডিএফ। এবার এখানে দেখানো হচ্ছে দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে নর্মাল ফিমেল যেটা এক্স এক্স ক্রোমোজোম হয়, আর নর্মাল ফিমেল এই মেল যেটা নর্মাল ফিমেল এক্স এক্স ক্রোমোজোম যুক্ত হয়, আর নর্মাল মেল যেটা সেটা এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত হয়। এবার যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ফিমেলে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেতে যদি একটা এক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ফিমেলের মধ্যে কিছু মেল ক্যারেক্টার চলে আসে, এবং সেক্ষেত্রে সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে দেখো এক্স ও, মানে একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা এক্স ক্রোমোজোম নেই। তো এই সিচুয়েশনটাকে এই রোগটাকে বলা হয় টার্নার সিনড্রোম, বা একে বলা হচ্ছে টার্নার ফিমেল, মানে এই ফিমেলের মধ্যে কিছু মেলনেস চলে আসবে। ঠিক সেরকমই নর্মাল মেলের থাকার কথা যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোম, যদি এর মধ্যে আবার এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম চলে আসে তাহলে দেখো দুটো এক্স ক্রোমোজোম হয়ে যাচ্ছে, বেশ কিছুটা ফিমেলের মতো হয়ে যাচ্ছে। তখন এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লায়েনফেল্টার সিনড্রোম বা ক্লায়েনফেল্টার মেল, এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেলেদের মধ্যে ফেমিনাইন ক্যারেক্টার, মানে মেয়েদের মতো ক্যারেক্টার সেখানেতে চলে আসে। তো এইটা দুটো দেখো অ্যাবনর্ম্যালিটি, এবং এই দুটো অ্যাবনর্ম্যালিটিতে পরিষ্কার বোঝা যায় যে এক্স ক্রোমোসোম বা ওয়াই ক্রোমোসোমের যদি কোনো চেঞ্জেস আসে তাহলে কিন্তু তার এফেক্টটা ডাইরেক্টলি তার
সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ যে মেল ফিমেল তৈরি হওয়ার ক্ষেত্রে ডাইরেক্টলি কিন্তু এফেক্ট পড়ছে। তো এখান থেকেই বোঝা যায় যে এক্স আর ওয়াই ক্রোমোসোম যে দুটো রয়েছে এই দুটোই কিন্তু সেক্স ক্রোমোসোম বা অ্যাকচুয়ালি অ্যালোসোম। এবার যখনই অ্যাকচুয়ালি মেলের ক্ষেত্রে ডাইমরফিজম দেখতে পাওয়া যায়, এই মেলের ক্ষেত্রে মানে হিউম্যানের ক্ষেত্রে যখন ডাইমরফিজম অর্থাৎ মেল বা ফিমেল তৈরি হওয়ার ব্যাপারটা যখন আসে তখন কিন্তু পুরোটাই এসআরওয়াই জিনের ওপর এটা ডিপেন্ড করে। তো দেখা যায় যে যখনই অ্যাকচুয়ালি মানে আমাদের বডি ডেভেলপমেন্ট হতে যায় সবার প্রথম কিন্তু গোনাডস তৈরি হয়। গোনাডস তৈরি হওয়ার পর অ্যাকচুয়ালি দেখা যায় কারো বডিতে টেস্টোস্টেরন কাজ করে ওটাকে কনভার্ট করে যেটা সেটা হচ্ছে টেস্টিস, কারো বডিতে ওটা তৈরি করে যেটা সেটা হচ্ছে ওভারি। তো মানে একই স্ট্রাকচার, সেটা অ্যাকচুয়ালি কোন হরমোন আসছে তার উপর ডিপেন্ড করে ওই গোনাডটা কারো ক্ষেত্রে টেস্টিস তৈরি হয়ে স্পার্ম তৈরি করতে পারে, কারো ক্ষেত্রে ওভারি তৈরি হয়ে ওভা প্রোডাকশন করতে পারে। এবং এইটা কিসে কনভার্ট হবে সেটা পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আছে যেটা সেটা হচ্ছে এসআরওয়াই জিনের ওপর। এবার দেখো যদি কারোর বডির মধ্যে এসআরওয়াই জিন থাকে তাহলে কি হয়, দেখা যায় যে যে গোনাড যেটা থাকছে গোনাডসের মেডুলা মানে হচ্ছে সেন্টার রিজিয়ান, যে গোনাড যে স্ট্রাকচারটা থাকছে তার সেন্টার রিজিয়ানটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয় এবং ডেভেলপ হয়ে সেটা কনভার্ট হয় কিসে টেস্টিসে, কারণ এসআরওয়াই রিজিয়ান থেকে টেস্টোস্টেরন তৈরি হয় এবং যেটা কি করছে টেস্টিস ডেভেলপমেন্ট করছে। এবং টেস্টিসের মধ্যে দুটো টাইপের সেল থাকে, একটা হচ্ছে সাটলি সেল আর একটা হচ্ছে লিডিক সেল। এই লিডিক সেল থেকে অ্যাকচুয়ালি সেক্স হরমোন টেস্টোস্টেরন তৈরি হয় এবং টেস্টোস্টেরন কি করে মেল ক্যারেক্টারগুলো অর্থাৎ দাড়ি গোপ তৈরি করা বা ভয়েস যেটা গলার ভয়েস যেটা সেটা ভারী করা, এই চেঞ্জেসগুলো আস্তে আস্তে আনে। আর সাটলি সেল থেকে তৈরি হয় একটা হরমোন যেটার নাম হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন, যেটা কি করে যেটা অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে ডিস্ট্রয় করে। অর্থাৎ একদিকে দেখো এসআরওয়াই জিন কি করছে, একদিক থেকে মেলনেস আনছে, অন্যদিক থেকে কি করছে ফেমিনাইন ক্যারেক্টারগুলোকে বডির মধ্যে থেকে নষ্ট করছে। কারণ দেখবে আগেই বলছিলাম যে নর্মালি মানুষের ডেভেলপমেন্ট হয় ফিমেল হিসেবে, অ্যাকচুয়ালি এসআরওয়াই জিন এক্সপ্রেস করে কি করে তার মধ্যে থেকে ফিমেলনেসটাকে বাদ দিয়ে মেলনেসটাকে নিয়ে আসে। কারণ নর্মালি ফিমেল ডেভেলপ হওয়ার পেছনে একটাই যুক্তি এভলিউশনের লিনিয়েজে, কারণ হচ্ছে ফিমেল থেকেই নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এভলিউশনটাই তাই হয় যে নর্মাল ডেভেলপমেন্টটা ফিমেলই হয়। এবার ফিমেল ক্যারেক্টার বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এই মুলেরিয়ান ডাক্ট বলে একটা স্ট্রাকচার ফিমেল বডিতে তৈরি হয় যেখান থেকে ইউটেরাস তৈরি হয়, জরায়ু তৈরি হয়, যেখানে চাইল্ড গ্রো করে। তো যখনই মেল ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু আর দেখো অ্যাকচুয়ালি ইউটেরাস দরকার নেই, তো সেই জন্য অ্যান্টি মুলেরিয়ান হরমোন প্রোডাকশান করে মুলেরিয়ান ডাক্ট বা ইউটেরাসটাকে নষ্ট করে দেয়। আর অন্যদিকে যখন কোনো সময় এসআরওয়াই জিন নেই তখন কি হবে, তখন দেখা যায় যে গোনাডসের কর্টেক্স রিজিয়ন মানে সাইডের দিকটা, মানে এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা হচ্ছিল সেটা সেন্টার গোনাডসের, এটা যেটা ডেভেলপমেন্ট স্টার্ট হয় সেটা হচ্ছে চারপাশের যে পেরিফেরাল যে রিজিয়ানটা রয়েছে সেই পেরিফেরাল রিজিয়ানের ডেভেলপমেন্ট হয় এবং সেটা ডেভেলপমেন্ট হয়ে আস্তে আস্তে গোনাডটা কনভার্ট হয়ে যায় কিসে ওভারিতে। এর ক্ষেত্রে গোনাডসের সেন্ট্রাল রিজিয়ান ডেভেলপ হয়, এটা কর্টেক্স রিজিয়ান ডেভেলপ হয় এবং ওভারিতে তৈরি হয় সেখানে দেখো ফলিকিউলার সেল তৈরি করে আর থিকাল সেল তৈরি হয়। থিকাল সেল থেকেই অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন তৈরি হয় যেটা ফেমিনাইন ক্যারেক্টারগুলোর জন্য রেসপন্সিবল। আর ফলিকিউলার সেল কি করে প্রচুর পরিমাণে খাবার প্রোভাইড করে, নিউট্রিশন প্রোভাইড করে, যাতে অ্যাকচুয়ালি কি হয় যে এই ওভা প্রোডাকশানের জন্য প্রচুর খাবার দরকার লাগে। কারণ দেখবে যে ওভার মধ্যে যে এগ যেটা বলা হয় ডিম্বাণু যেটা, তার মধ্যে প্রচুর ফুড স্টোর থাকে, তো সেই ফুডটাকে দেওয়ার জন্য কিন্তু ফলিকিউলার সেল কাজ করে। তো এইভাবেই দেখো অ্যাকচুয়ালি এসআরওয়াই জিন যেটা রয়েছে সেটা মেল এবং ফিমেল যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটাকে এক্সপ্রেস করার জন্য কাজ করছে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নর্মালি আমাদের ডেভেলপমেন্ট হয় যেটা সেটা হচ্ছে ফিমেল হিসেবে, এবার যদি এসআরওয়াই জিন থাকে তখন তার মধ্যে কিন্তু মেল ক্যারেক্টার যেগুলো সেগুলো এক্সপ্রেস হয়। অন্যদিকে দেখো সেকেন্ড যেটা আসছি সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন বার্ডস, পাখির ক্ষেত্রে কিভাবে সেক্স ডিটারমিনেশন হয়। পাখির ক্ষেত্রে একটু আগে আমরা পড়লাম যে মেলরা হচ্ছে দেখো হোমোগ্যামেটিক, তাদের জেড জেড ক্রোমোসোম, আর ফিমেলরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। তাহলে সেই জন্য দেখো স্পার্মগুলো কিন্তু সবই জেড ক্রোমোসোম কন্টেনিং তৈরি হয়, আর ওভাগুলো দু রকম হয়, একটা হচ্ছে জেড একটা হচ্ছে ডাব্লু। এবার দেখো যে অ্যাকচুয়ালি এই এগের সাথে কোন স্পার্মটা যুক্ত হচ্ছে তার উপরে ডিপেন্ড করে, দেখো যদি এই দুটোই তো জেড ক্রোমোসোম, তাহলে অ্যাকচুয়ালি দেখো এই জেডটা যদি এর সাথে যোগ হয় তাহলে দেখো ইন্ডিভিজুয়ালটা তৈরি হবে জেড জেড,
তাহলে জেড জেড ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে সব মেল। আর অন্যদিকে দেখো যদি এই ডাব্লু এর সাথে এই গ্যামেটটার সাথে এই এগটার সাথে যদি স্পার্মগুলো যোগ হয় তাহলে সেক্ষেত্রে তৈরি করবে যেটা সেটা হচ্ছে জেড ডাব্লু, তখন তৈরি হবে যেটা সেটা হচ্ছে ফিমেল। অর্থাৎ এক্ষেত্রে দেখো মানে নেক্সট প্রোজেনিতে মেল বা ফিমেল তৈরি হওয়াটা এটা কিন্তু বাবার ওপর ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু মায়ের ওপর ডিপেন্ডেন্ট। তো এটাই অ্যাকচুয়ালি দেখো বলা হচ্ছে জেড ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন পাখির ক্ষেত্রে যেটা দেখা যায়। এবার এই ক্রোমোসোমের মধ্যেতে যেমন দেখো ওয়াই ক্রোমোসোমের মধ্যে স্পেসিফিক একটা রিজিয়ান ছিল যেটার নাম ছিল SRY জিনটা, এবং এক্স ক্রোমোসোমের মধ্যেও দেখো একটা রিজিয়ান ছিল যেটার নাম ছিল টেস্টিকিউলার মানে টেস্টিকিউলার ফেমিনাইজেশন জিন। তো সেটার জন্য দেখো যেমন মেল ফিমেলনেসটা কিছুটা ডিপেন্ড করেছিল, ঠিক সেরকমই জেড এবং ডাব্লু দুটো ক্রোমোসোমেই কিছু রিজিয়ান আছে, যে রিজিয়ানের কিছু জিন আছে যে জিনগুলো এই সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে হেল্প করে। তো সেই জিনগুলো যেগুলো থাকে তার মধ্যে জেড ক্রোমোসোমে যে জিনটা রয়েছে সেটা হচ্ছে DMRT1। তো এটা মেলেদের মধ্যে এটা মেলনেস আনার জন্য রেসপন্সিবল, কারণ মেল ক্রোমোসোমে দেখো জেড জেড এই ক্যারেক্টারটা থাকছে। এবং এদের জেড ক্রোমোসোমের যেটা এই জিনটার যেটা পুরো নাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ডাবল সেক্স অ্যান্ড MAP3 রিলেটেড ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 1। তো সেটা জেড ক্রোমোসোমে থাকে যেটা মেল ক্যারেক্টার আনার জন্য রেসপন্সিবল। ঠিক সেরকম ফিমেল ক্যারেক্টারের জন্য দেখা যায় ডাব্লু ক্রোমোসোমে কিছু জিন আছে যেগুলো ফিমেল ক্যারেক্টার বা ফেমিনাইন ক্যারেক্টার আনার জন্য রেসপন্সিবল, কারণ ডাব্লু ক্রোমোসোমটা দেখো শুধু ফিমেল স্পেসিফিক, যেটা শুধু ফিমেলই পাওয়া যায়। যেমন আমাদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোসোমটা শুধু মেলে পাওয়া যায়, এদের ক্ষেত্রেও ঠিক তাই। তো এখানেও ডাব্লু ক্রোমোসোমে দুটো জিন আছে, একটা হচ্ছে FET1 যেটা হচ্ছে ফিমেল অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রান্সক্রিপ্ট 1, আর একটা হচ্ছে ASW এভিয়ান সেক্স স্পেসিফিক ডাব্লু লিঙ্কড জিন। এই দুটো হচ্ছে ডাব্লু ক্রোমোসোমে আছে যারা অ্যাকচুয়ালি ফিমেল ক্যারেক্টার আনার জন্য রেসপন্সিবল। এটা ছাড়াও দেখা যায় যে এই ধরনের ক্যারেক্টার কিন্তু লেপিডোপ্টেরান ইনসেক্টের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, কারণ তাদের ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে মেল যেগুলো হয় যে বাটারফ্লাই বা মথের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেলগুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে হোমোগ্যামেটিক, আর ফিমেল যেটা হয় সেটা হচ্ছে হেটেরোগ্যামেটিক। একটু আগেই দেখো আমরা পড়েছিলাম সেটা সম্পর্কে। আর যখন হানি বিজের ক্ষেত্রে মৌমাছির ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের কথা বলতে যায় তো তাদের ক্ষেত্রে যে ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস, ওই যে একটু আগে বললাম হ্যাপ্লোডিপ্লয়েডি। তো এদের ফিমেল যেগুলো হয় ধরো ফিমেল কুইন যেটা তারা ডিপ্লয়েড নেচারের হয়, আর মেল ড্রোন যেটা হয় সেটা হ্যাপ্লয়েড নেচারের হয়। একটু আগেই দেখলাম যে এদের ফিমেলের ক্রোমোসোম নাম্বার 32 আর মেলের ক্ষেত্রে ক্রোমোসোম নাম্বার 16। এবার এরা যখন গ্যামেট তৈরি করে তখন দেখো এখানেতে মিওসিস সেল ডিভিশন হবে, এবং যখন এগগুলো তৈরি করে তখন দেখো অ্যাকচুয়ালি এরা হ্যাপ্লয়েড নেচারের হয় এবং ক্রোমোসোম নাম্বার 16 হয়। এবার এরা মেলরা যেহেতু হ্যাপ্লয়েড নেচারেরই সেই জন্য এদের কিন্তু গ্যামেট তৈরির সময় আর মিওসিস হবে না, এদের গ্যামেট তৈরির সময় মাইটোসিস হবে, এবং যার জন্য স্পার্মগুলো যেগুলো তৈরি হয় সেগুলো সবই কিন্তু ক্রোমোসোম নাম্বার 16ই তৈরি হয়। এবার দেখো এই এগের সাথে স্পার্ম যোগ হয়ে যদি ফার্টিলাইজড হয় তখন আবার তৈরি করবে ডিপ্লয়েড ফিমেল। এবার এই ডিপ্লয়েড ফিমেলের মধ্যে একজন হবে কুইন আর বাকিরা হবে ওয়ার্কার বি। আর যদি ফার্টিলাইজেশন না হয় সেই ফার্টিলাইজেশন না হওয়া ঘটনাটাকেই বলা হয় পার্থেনোজেনেসিস। আনফার্টিলাইজড এগ থেকে যখন ইন্ডিভিজুয়াল গ্রো করে তখনই সেই ঘটনাটাকে বলে পার্থেনোজেনেসিস, এবং পার্থেনোজেনেসিসে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মেল তৈরি হয়, তার ক্রোমোসোম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি 16। তাহলে এইভাবেই হানিবিজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু সেক্স ডিটারমিনেশন যেটা সেটা ঘটে, এবং এখানেও কিন্তু কিছু অ্যাকচুয়ালি তাদের যে ক্রোমোসোম রয়েছে সেখানকার মধ্যেই কিছু জিন আছে যে জিনগুলো কিন্তু রেসপন্সিবল মেল বা ফিমেলনেস আনার জন্য। তো তার জন্য আলাদা করে কোনো ক্রোমোসোম নেই, কিন্তু নর্মাল অটোসোমের মধ্যেই কিছু জিন আছে যে জিনগুলো এর জন্য রেসপন্সিবল। এবার সেই জিনগুলোর নামগুলো একটু জাস্ট মনে রাখতে হবে, যেমন সেক্স ডিটারমাইনিং লোকাস এটা অ্যাকচুয়ালি অটোসোমের মধ্যেই আছে, কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমাইনার, পোটেনশিয়াল স্প্লাইসিং ফ্যাক্টর, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফেমিনাইজার বা ফেম জিন। এবং এই ফেম জিনের জন্যই দেখতে পাওয়া যায় যে এই যে মেল ফিমেলনেস যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ কিছুটা ডিটারমাইন্ড হয়। তাহলে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি দেখো হিউম্যানের ক্ষেত্রে বা বার্ডসের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি হানিবিজের ক্ষেত্রে আমরা দেখি যে সেক্স ডিটারমিনেশন যেটা সেটা কন্ট্রোল হয়, এবং সেটা ক্রোমোসোমের থ্রু দিয়ে এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি কিছু জিন যেগুলো এই সেক্স ডিটারমাইন করতে হেল্প করছে।